অতিরিক্ত ভালোবাসা যে কিভাবে এফেক্ট করেছে। জন্য একটা প্রোটিন পাউডার। না, সমস্যা আমাদের পেছন ছাড়ে না, নাকি আমরা সমস্যার পেছন পেছন ঘুরি পাবো। আর কারণটা হলো আজকে না ব্লগটা শুরু করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে। আসলে সকাল থেকে সংসারের কিছু কাজকর্ম করছিলাম, ওই বাথরুম পরিষ্কার করা, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি, আর এই সাইডে দেখো এক পাজা বাসন ধুয়ে জড়ো করে রেখেছি। তো এই সমস্ত কাজ করে শ্যাম্পু করে পুজো দিতে দিতে অনেকটাই সময় হয়ে গেছে। হাতে সময় যখন কম থাকে আমি এই মটর চাওয়ালটা প্রায়শই বানিয়ে নিই। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো এটা রেসিপি আবার একবার শেয়ার করতে। তো অবশ্যই মটর চাওয়াল বানানোর জন্য কিছুটা মটর লাগবে। আর এই শীতের মৌসুমে যে মিষ্টি মিষ্টি মটরগুলো পাওয়া যায় তা দিয়ে এই মটর চাওয়াল বানানোর মজাটাই আলাদা। যদিও ফ্রোজেন মটর দিয়েও বানানো যাবে। পরিমাণ মতন রসুন, আদা কুচি আমি রাফলি চপ করে নিচ্ছি। চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, কিংবা পেস্টও ইউজ করতে পারো। একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 2-3টে আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। বানাচ্ছি আমি প্রেশার কুকারে, তাই প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়ন হিসেবে গোলমরিচ, এলাচ, দারচিনি আর জিরে দিয়েছি। জিরেটা পরিমাণে একটুখানি বেশি। পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিচ্ছি না, তার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিচ্ছি। চাইলে কিচেন কিং মশলাও দেওয়া যেতে পারে বা একটু গরম মশলাও দেওয়া যেতে পারে। এবার মশলাটা ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি মটরগুলো, আর আমি একটা আলুও দিয়েছি। দেখো মশলাটাও কষে গেছে আর মটরটাও খানিকক্ষণ ভাজা হয়েছে। এবার এখানে আমি অন্য একটা বাটিতে চাল ধুয়ে রেখেছি। এর ক্ষেত্রে বাসমতি চালের পরিবর্তে যদি ছোট ছোট খুদের মতন চাল হয় সেই চাল দিয়ে এটা বানালে এর টেস্ট অনেকটা বেড়ে যায়। যতটা পরিমাণে চাল নেবে তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে প্রেশার কুকারে। চালটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেমন আমরা বাসন্তী পোলাও বানাই সেই ক্ষেত্রে যেমন মশলার সাথে চালটা কোটিং হওয়া ভীষণ জরুরি, এক্ষেত্রেও তাই। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারপর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, প্রয়োজন মতন সিটি দিলেই তৈরি হয়ে যাবে মটর চাওয়াল। এটার সাথে ধনেপাতা চাটনি কিংবা আচার কিন্তু জমে যায়। তবে শীতকাল বলে ফ্রেশলি মূলো পাতা পেয়েছি, সেটা দিয়ে একটা চাটনি রেসিপি শেয়ার করছি। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে বেশ কয়েক কোয়া রসুন, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা মূলো পাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখো মূলো পাতাগুলো ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে। ঠান্ডা করা ছাড়া কিন্তু মিক্সিতে ব্লেন্ড করলে ভীষণ একটু অসুবিধা হয়। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে দিয়ে বেশ এক গুচ্ছ মতন কাঁচা ধনে পাতা এটার মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন, সামান্য ধনে গুঁড়ো, গোটা জিরে আর বেশ অনেকটা হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমার কাছে কাঁচা লেবু ছিল না, তাই আমি নিম্বু ফুল ইউজ করছি। চাইলে তোমরা লেবু দিয়ে কিংবা তেঁতুল দিয়েও এই চাটনিটা বানাতে পারো। প্রয়োজন মতন জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। ব্যাস। আর মটর চাওয়ালটা যেহেতু হলুদ দিইনি, রঙটা কিন্তু বেশ সুন্দর এসছে, একটুখানি বিরিয়ানি বিরিয়ানি মতন লাগছে। ঠিক ঝুরঝুরেও হয়েছে দেখো, আর খেতেও আশা করছি অপূর্ব হয়েছে। পরিবেশন করছি আমি কাঁচা পেঁয়াজ আর চাটনির সাথে। তবে সিটিটা কিন্তু বুঝে শুনে দেবে, চালটা যাতে খুব একটা নরম না হয়ে যায়। আমরা খেতে না খেতেই কৃষ্ণ আধঘুম অবস্থায় উঠে পড়েছে। এবার ওর জন্য কিছু একটা টিফিন বানাতে হবে। আর এখানে হাতে মনে হয় মশা কামড়েছে, সেটাই আমাকে বারবার দেখানোর চেষ্টা করছে। আমরা খেতে খেতে কৃষু আবার উঠে পড়েছে। এবারও মোটামুটি খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, তাই এখন খুব একটা খিদে নেই। তবে এরপর একটুখানি পার্কে নিয়ে যাব কিংবা ছাদে নিয়ে যাব, এখনো বেশ অনেকটা রোদ রয়েছে। তাই ওর জন্য একটু চিলা বানিয়েছি। এটার মধ্যে আলু সেদ্ধ, একটুখানি গাজর, ব্রকলি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে, সামান্য মশলা, সামান্য নুন দিয়ে বানিয়েছি। আর বলো না, ওই চিলাটা নিয়ে যুদ্ধ করে কোনো মতে 2-3 বার মুখে নিয়েছে, তারপর আর কিছুতেই খেতে চাইলো না। ছেলেটার আবার সাংঘাতিক শরীরটাও খারাপ করেছে বুঝতে পারছি, তো যাতে ওর মুডটা একটু লাইট হয় তার জন্যই নিয়ে এসেছি ছাদে। আর এই বাহনটা না আনলে আবার ছাদে আসতো না। চাকদা যাওয়ার পর থেকে খাওয়া নিয়ে না যুদ্ধটার পরিমাণ অনেকটা বেড়ে গেছে। সেটা যদি আমি একটু বলে বোঝাতে পারতাম তাহলে হয়তো আমার মনের দুঃখ খানিকটা হালকা হতো। কৃষি যখন আরেকটু ছোট ছিল তখন এই গাড়িটা নিয়ে মানে ঠেলে ঠেলে যেতে পারতো, কিন্তু এখন দেখো খানিকটা ঠেলে নিয়ে যায়, তারপর পা উঠিয়ে বসে থাকে। মানে আসলে এই গাড়িটা এখন যেভাবে চালায় সেটাই হলো সঠিক পদ্ধতি। এখানে গুজরাটে সংক্রান্তির আগে আগে মোটামুটি প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে বাচ্চা বড় সবাই উঠে পড়ে। এই সময়টা থেকে মোটামুটি সন্ধে নামার আগে পর্যন্ত সবাই ঘুড়ি নিয়ে ব্যস্ত থাকে। তো আশেপাশে মোটামুটি যে কটা বিল্ডিং রয়েছে ছাদের দিকে তাকালেই দেখা যাচ্ছে ছোট ছোট মাথা, আর আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে প্রচুর ঘুড়ি উড়ে বেড়াচ্ছে।
এখনও সংক্রান্তি আসতে বেশ কিছুদিন সময় রয়েছে, তবে ঘুড়ি কিন্তু আকাশে বেশ উড়ে বেড়াচ্ছে। আর ভীষণ ভাল লাগে এই সময় ছাদে আসতে। পরন্ত বিকেল, হালকা হালকা রোদ থাকে, তারপরে এই ঘুড়ির লড়াই দেখতে বেশ মজাই লাগে। চারিদিকে ছাদে দেখো কত মানুষ ছাদে ট্যাঙ্কির ওপর, ছাদের ওপর দাঁড়িয়ে ঘুড়ির লড়াই করছে। আর আমাদের সোসাইটি লাগোয়া যেই পার্কটা, সেখানে তো জানোই যে যোগা শেখানো হয়। ওই পার্কটাই, যেই পার্কে কৃষ্ণসোনা প্রায়শই খেলতে যায়। কি হয়েছে? রাগ? তুমি চালাবে? আমি চালাবো না? কেন? ওইটা হচ্ছে ফলাফল। আর কারণটা হলো এই যে ওর গাড়িতে আমি বসেছি, তাই 2 মাস আগে পর্যন্ত যখন ছাদে নিয়ে আসতাম আমাকে চালাতে বসতো, নিজে পা গুটিয়ে সামনে বসে থাকতো। এখন বড় হয়ে গেছে না, বড় হয়ে গেলে কি আর মাকে দরকার হয়? এখন নিজে নিজে চালাবে, তার জন্য রাগ করছে। কি হয়েছে? কি? আসো, ঠিক আছে, আসো। টুনটু বলো। অতিরিক্ত কোনো কিছুই বাজে, সেটা ভালোবাসা হোক, কেয়ার হোক, তো অতিরিক্ত ভালোবাসাও যে কিভাবে এফেক্ট করেছে সেটা বাড়ি গিয়ে বলছে। চলো নামো, চলো বাবার পেছনে পেছনে। কি যে সাংঘাতিক প্রবলেম হয় মাঝে মধ্যে, মানে বোঝা ভারী মুশকিল। এখন কৃষুকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে, হঠাৎ করে কেন নিয়ে এসেছি বাড়ি গিয়ে বলছি। কৃষ্ণসোনা থাকতে অন্য কাউকে লিফটের বাটন কিছুতেই প্রেস করতে দেবে না, সেটা নিয়ে আমাদের সাথে যুদ্ধ। আমাকে প্রেস করতে দিল না বাটনটা, ও নিজে প্রেস করবে তার জন্য। হ্যাঁ, টাং দেখাও, টিথ, হ্যান্ডস, হেড, আইস, নোজ, লেগস, বেলি। এখানে গুজরাটে এবছর বেশ ঠান্ডা পড়েছে। অন্যান্য বছর এতটা ঠান্ডা পড়ে না, তাই আর কি ডাক্তারের ক্লিনিকে দেখলাম বেশ ভিড়। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের লাইন এসেছে। আর এখানে কৃষ্ণসোনা তো চুপচাপ এক জায়গায় বসার পাত্র নয়, এখানে নিজের হাইট নিজেই মেপে নিচ্ছে, আবার ডাক্তারের দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখছে। আসলাম আমরা ডাক্তারের কাছ থেকে, ডাক্তার ওষুধ দিয়েছে আর দিয়েছে কৃষুর জন্য একটা প্রোটিন পাউডার। কোনটা দিয়েছে সেটা আমি দেখাচ্ছি, আর কেনই প্রোটিন পাউডারটা দিয়েছে সেটাও বলছি। এই যে, ও বাবা, ও মা, দশমা পড়ি দাও। তো এসেই সন্ধ্যেটা দিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়েছি এই যে চায়ের সাথে ক্র্যাক জ্যাক বিস্কুট খাওয়া হবে, তারপর রান্না বান্নার দিকে যাবো। ও হিরো কৃষু, আর বলো না, সমস্যা আমাদের পেছন ছাড়ে না, নাকি আমরা সমস্যার পেছন পেছন ঘুরি ভগবান জানে। কালকে দিকে ফোন খারাপ হয়ে গেছিল হঠাৎ করে, রাতের বেলা থেকে চার্জ নিচ্ছিল না। কালকে রাতে আবার একটা দোকানে দেওয়া হলো, আজকে সকালে দিয়েছে। আজকে সকাল থেকে ল্যাপটপ অন হচ্ছে, অন হয়ে শাটডাউন হয়ে যাচ্ছে নিজে থেকে, কিছুই কাজ করতে পারছে না বেচারা। সকাল থেকে পড়ে রয়েছে, দেখা যাক এখন কতদূর কি ঠিক হয়েছে। এই হচ্ছে হেলথ ড্রিঙ্ক, বলাই বাহুল্য এটা হলো সাপ্লিমেন্ট। আমাদের প্রত্যেকের ডায়েটে তো কিছু ঘাটতি খামতি থেকেই থাকে, তাই একটা সাপ্লিমেন্ট থাকা ভীষণ জরুরি। আর বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই জরুরি। এটা ডাক্তার প্রেসক্রাইব করেছেন। এটার মধ্যে সুগারের পরিমাণ একদম 0। বাজারে যে সমস্ত হেলথ ড্রিঙ্কগুলো পাওয়া যায় বাচ্চাদের, তার ক্ষেত্রে সুগারের পরিমাণ অনেকটাই হাই থাকে, তাই ডাক্তার সেগুলোর পরিবর্তে এটাই কৃষ্ণসোনাকে দিতে বলেছে। 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ মিশিয়ে দিনে 1 বার খাইয়ে দিতে হবে। তবে যে কোনো সাপ্লিমেন্ট ডাক্তারকে না দেখিয়ে কোনোদিনই কোনো বাচ্চাকে খাওয়াবে না, যতই আমি দেখিয়ে থাকি না কেন। হয়তো কৃষুর কন্ডিশন বুঝে ডাক্তার এই সাপ্লিমেন্টটা দিয়েছে, তোমরা কিন্তু নিজেদের বাচ্চাদের কখনোই ডাক্তার না দেখিয়ে কোনো সাপ্লিমেন্ট দেবে না। যেহেতু তোমরা অনেকেই প্রশ্ন করো কি সাপ্লিমেন্ট দিয়েছে বা কোন হেলথ ড্রিঙ্ক দিই, সেটাই আমি তার জন্য দেখিয়ে দিলাম। আমি বারবারই বলছি, কোনো বাচ্চাকেই কিন্তু ডাক্তার না দেখিয়ে কোনো সাপ্লিমেন্ট বা কোনো কিছুই যেটা ভিডিওতে দেখানো হয়, যে কোনো ক্রিয়েটারই দেখিয়ে থাকুক না কেন, কোনো কিছুই নিজের বাচ্চাদের এক্সপেরিমেন্ট বশত দেবে না। যাই হোক, কৃষ্ণসোনা ওদিক ওর বাবার সাথে একটু খেলাধুলো করছে, আমি কিচেনে এসে রাতের খাবারের প্রিপারেশন করছি। একটু বড় বড় করে গাজর, বড় বড় করে আলু কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল গরম করেছি আর বেশ অনেকটা পরিমাণে জিরে ফোড়নে দিয়েছি। কৃষুর বাবা শীতকাল আসলেই লাল গাজর দেখলেই এই তরকারিটা প্রায়শই বানাতে বলে। জিরে দেখো ভালো করে ফুটে উঠেছে, তার মধ্যে 2-3 কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, গাজর, কাঁচা লঙ্কা আর মটরগুলো। আমি আলু আর গাজরগুলোকে মোটামুটি একই সাইজের কেটেছি, তাই আলু আর গাজর একসাথে দিয়ে ভাজা করছি। যদি গাজরগুলো পাতলা কাটো তাহলে গাজরগুলো আলু ভাজার খানিকক্ষণ পরে দিলেও হবে। পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ অনেকটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবাঙালিদের রান্নার ক্ষেত্রে ধনে গুঁড়োর ইউজ কিন্তু অনেকটাই বেশি হয়, আবার আমাদের বাঙালি রান্নার ক্ষেত্রে জিরের গুঁড়োটা বেশি ইউজ হয়। খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, জলটা দিতে ভুলে গেছিলাম। জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে করে আলু, গাজর, মটরগুলো সেদ্ধ হয়ে যায়।
আলু, গাজর, মটর মোটামুটি 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় ওপর থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। টমেটোটা আগে থেকে দিইনি এই কারণেই, তাহলে না আলু আর গাজর সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। এই শীতকালে তো লাল লাল গাজর প্রচুর পাওয়া যায়, একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। ত্রিশুসোনা কখনো এই গাড়ি কখনো ওই গাড়ি নিয়ে খেলাধুলো করছে। আমি তোমার গাড়িতে বসি? গাড়িতে কেন? তুমি বসবে? तो तुम ही बसो, ठीक है। ये आज डॉक्टर अंकल को क्या बोला तुमने? भैया। भैया बोला? बोला हेलो भैया। भैया नहीं, अंकल है। মাঝখানে ভুলেই গেছিলাম তরকারিটার কথা। যাই হোক, নামানোর আগে ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। শীতকালে কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতেই পারো। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভাল লাগে। সব রান্নাই একবার হলেও শিখে রাখা উচিত। কখন যে কোন রেসিপি কাজে লেগে যাবে সেটা তোমরাও বুঝতে পারবে না। আমি যেমন মাঝে মধ্যে বাঙালি খাবার বানাই, মাঝে মধ্যে অবাঙালি খাবারও বানাই। এবার এই রেসিপিটা বাঙালি না অবাঙালি সেটা আমাকে কমেন্ট করে তোমরাই জানিও। আমার মনে হয় বাঙালিরা এই রেসিপিটা একটু কমই বানায়। দরজা বন্ধ করতে বলেছি, ও গাড়ি দিয়ে দরজাটাকে ব্লক করে রেখেছে। দরজা কি করেছিস? কি তেল? কি তেল শেষ গাড়িতে? হ্যাঁ গাড়িতে শেষ। কি চলে? কে চলে গেছে? ওরে বাবা রে, ওরে বাবা। মাঝে মধ্যে কৃষিবির হিন্দি বাংলা সব মিক্স হয়ে যায়, তারপরও সেন্টেন্স কমপ্লিট করতে পারে না। কিছুটা হিন্দির ওয়ার্ড নেয়, কিছুটা বাংলার ওয়ার্ড নিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। বলছিলাম যে অতিরিক্ত ভালোবাসার কারণে আজকে আমাদের ছুটতে হয়েছে ডাক্তারের কাছে। এবার যখন আমরা চাকদায় গেছিলাম, মানে প্রত্যেকবারই যখন চাকদায় যাই, কৃষুর ওটা হচ্ছে দাদু দিদুনের বাড়ি, মামার বাড়ি, তো ওখানে ওকে বকার মতন পরিস্থিতি থাকে না, মানে ওকে বকতে গেলে উল্টো আমাদের বকা শুনতে হয়। ভালো কথা, এবছর গিয়ে যেটা হয়েছে, হাত পা গজিয়েছে, এখন তো নিজের হিসেব মতন চলতে শিখেছে। এবছর এত ঘোরাঘুরির পরিমাণ বেড়ে গেছিল যে খাওয়ার উপর কোনো ইন্টারেস্ট ছিল না, অল্প অল্প খেত। প্রথম আমি বকাবকি করতাম, তো মা আমাকে বকা দিত, বড় মা বকা দিত, বাবা বকা দিত যে না এখানে বকাবকি করা যাবে না, যা বকাবকি করা সেটা তুই তোর বাড়িতে গিয়ে বকাবকি করবি। ভালো কথা, শুনেছি, অল্প অল্প খেয়েছে। আমি ভেবেছি ঠিক আছে, এখানে আসলে ঠিকঠাক হয়ে যাবে। ওখানে অল্প অল্প খাচ্ছিল, এখানে আসার পর খানিকটা ঠিক হয়েছিল। কিন্তু ওই যে ওখানে অল্প অল্প খেয়েছে সেটা তো একটা ঘাটতি রয়ে গেছে, তাই না? সেই ঘাটতির পরিণাম এই যে আজকে দৌড়াতে হলো ডাক্তারের কাছে। ওর খিদের মানে চাহিদাটাই কমে গেছে। দেখবে যখন আমরা ডায়েট করি তখন প্রথম কয়েকদিন যখন এত পরিমাণের খাবারের তুলনায় এইটুকু খাবার খাই, তখন প্রথম কয়েকদিন খিদে পায়, কিন্তু তারপর বডি ইউজ টু হতে থাকে কম খাবারের সাথে। তো কৃষুরও সেটাই হয়েছে, কম খেতে খেতে মানে ওর অ্যাপেটাইটটাই কম হয়ে গেছে, তাই এখানে এসে কম খাচ্ছিল। এই নিয়ে হলো ঝামেলা, এখানে এসে বকাবকি চলছে। কিন্তু খাওয়া দাওয়া যেই ঠিকঠাক হতে শুরু করলো তখন আবার ঠান্ডা লেগে বসেছে। এমন ঠান্ডা লেগেছে যে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ করছে, তার জন্য নিয়ে দৌড়ালাম ডাক্তারের কাছে। আরেকটা যেটা প্রবলেম সেটা হলো ও বারবার মুখে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছে যে ওর মুখের ভেতরে কিছু একটা হয়েছে। আমরা ভেবেছি কিছু হয়েছে, বোঝাতে পারছে না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো কিছুই প্রবলেম না, মেনলি ওর গলার এই জায়গাটা একটু ফুলেছে ঠান্ডা লাগার কারণে, ওই কারণেও কিছু খাবার খেতে চাইছে না। তাই ওই যে বেশি ভালোবাসা দিয়েছে সেই ফল এখানে এসে আমাদের পেতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে ডাক্তারের কাছে। তাই বললাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তবে এটাও ঠিক কথা, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। প্রত্যেকটা মানুষই মামা বাড়িতে গিয়ে একটু রুটিন এদিক ওদিক হয়। আর আমার এক বান্ধবীও আছে যারা বাইরে থাকে, ওর সাথেও ডিসকাস করছিলাম, ওর বাচ্চাটাও নাকি সেম রিয়াক্ট করে চাকদায় গিয়ে। তো যাই হোক, হয়তো শুধুমাত্র কৃষির সাথে না, অনেক বাচ্চার সাথে এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। তবে ডাক্তার বললো ঘাবড়ানোর কিছু নেই, আবার এই পরিবেশে ইউজ টু হয়ে যাবে, আবার খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়ে যাবে। প্রবলেম এটাই হয়েছে, ওর ওজন হচ্ছে 400-500 গ্রাম মতন কমে গেছে। হওয়ারই ছিল, আমি বুঝেও ছিলাম যে ওজনটা খানিকটা কম হবে। তবে ডাক্তার বললো তাতেও ঘাবড়ানোর কিছু নেই, ধীরে ধীরে সব ঠিক হবে।